এই জায়গাটিতে তারেক রহমান স্বচ্ছতার পরিচয় দেননি, দেয়া উচিত ছিল। তিনি যা বলেছেন সেটি প্রকৃত সত্য না, প্রকৃত সত্য অন্য কিছু। তো তিনি আরেকটু সাহসী হলে পারতেন, যা সত্যি ছিল তাই বলতে পারতেন, অ্যাপোলোজাইজ করতে পারতেন বিবিসি বাংলার মাধ্যমে জাতির কাছে। তাতে করে তার গ্রহণযোগ্যতা আরেকটু বাড়ত, বিএনপির প্রতিও জনগণের আস্থা আরেকটু বাড়তে পারত। বাট তিনি গতানুগতিক রাস্তাই নিলেন, অনেককে অবাক করে দিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। প্রায় 2 দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকার দিলেন। প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দেননি। তো বিভিন্ন কারণে সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ। প্রায় 44 মিনিটের এই সাক্ষাৎকারটি বিবিসি বাংলা থেকে সাংবাদিক মীর সাব্বির এবং কাদির কল্লোল দুজন যৌথভাবে নিয়েছেন। তারেক রহমান কথা বলছিলেন, তো তিনি বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু ছিল তার দেশে আসা সম্ভাবনা আছে কিনা, কবে আসছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা, এমন একটি প্রশ্ন করেছেন তারা তাকে। তারপর ভবিষ্যতে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন কিনা, বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে কি ভূমিকা থাকতে পারে, আওয়ামী লীগ দল হিসেবে টিকে থাকবে কিনা, এই বিষয়ে তারেক রহমান কি ভাবছেন, নানা রকম প্রশ্ন তাকে করা হয়েছে। দীর্ঘ সাক্ষাৎকার, প্রায় পৌনে 1 ঘন্টা। তো সেই দীর্ঘ সাক্ষাৎকারটি আমি সেই সাক্ষাৎকারের কিছু হাইলাইটস, গুরুত্বপূর্ণ অংশ বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রিয় দর্শক। এবং আমার মতামত থাকবে, সাক্ষাৎকারের কোন অংশটির সঙ্গে আমি একমত পোষণ করছি এবং কোন অংশটির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি বা সন্তোষজনক বলে মনে করছি না। তো শুরু করা যাক। তো শুরুতেই বলছিলাম যে তিনি বাংলাদেশে কবে ফিরছেন এই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল সরাসরি। তিনি কৌশলে ডিরেক্ট আনসারটি এড়িয়ে গেছেন, উত্তর দেননি, বাট বলেছেন শিগগিরই বাংলাদেশে ফিরে আসছেন। স্পেসিফিক কোনো তারিখ কিংবা আগামী সপ্তাহে, আগামী মাসে এরকম কিচ্ছু বলেননি, কৌশলে এড়িয়ে গেছেন। বরাবরের মতোই অনেকদিন থেকে তার কাছে অনেকেই জানতে চাইছেন, সুস্পষ্ট উত্তর বিএনপিও দিচ্ছে না, বাংলাদেশে যারা আছেন দলীয় নেতাকর্মী তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না, ওখান থেকে তারেক রহমানও দিচ্ছেন না। এখনও কিছুটা ধোঁয়াশা তিনি কিন্তু সেখানে রেখে দিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কিভাবে দেখছেন যে নির্বাচনটি প্রতিশ্রুত সময় হবে কিনা, ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা নির্বাচন। তো বিভিন্নভাবে তিনি বলার চেষ্টা করলেন যে সরকার নির্বাচন দীর্ঘায়িত করেছে, আরও আগে হতে পারত, হয়নি। আর বিএনপি কেন নির্বাচন চাইছিল তারাও প্রশ্ন করছিল যে আপনার দল তো নির্বাচন চাইছিল ঘন ঘন। তো তিনি সেইটি বলেছেন এইভাবে যে নির্বাচিত সরকার দেশের জন্য ভালো, জনগণ নির্বাচিত সরকারের উপর আস্থা রাখতে পারে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণে প্রম্পট অ্যাকশন নিতে পারে নির্বাচিত সরকার। তো এইসব কারণে এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যাবে একটি নির্বাচনের মাধ্যমে, সেই জন্য তারা নির্বাচন চাইছিলেন, আর কিছু না। আচ্ছা, আর সরকারের উপর আস্থা রাখতে চাইছেন, তিনি এই কথাই বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রতিশ্রুত সময়ে, তিনি আস্থা রাখতে চাইছেন সরকারের উপর। আচ্ছা, সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি বিভিন্ন অনেক বছর ধরে বিভিন্ন কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দেননি কেন। তো তিনি বিভিন্ন কারণে বলছিলেন যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করতে দেয়নি দীর্ঘদিন, কারণ তাকে ফেরার হিসেবে গণ্য করা হয়েছিল, যে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা আছে, সো একজন ফেরারি আসামি বক্তব্য রাখতে পারেন না। তো শেখ হাসিনা তার বক্তব্য এইভাবে বন্ধ করে রেখেছিল। তো এইসব কারণে তিনি সাক্ষাৎকার দেননি, বা দিতে চাইলেও গণমাধ্যম সেটি প্রকাশ করতে পারত না, এই কারণটিকে তিনি দেখিয়েছেন। গত 1 বছরের কথা বলা হয়েছে, 1 বছরে কেন দেননি এই বিষয়ে অবশ্য তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি। আচ্ছা, ডাকসু নির্বাচন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ডাকসু নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে ফলাফল জাতীয় রাজনীতিতে এফেক্ট করবে কিনা, জাতীয় রাজনীতিকে। তো তিনি সেটি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সাহেবের উদ্ধৃতি দিয়ে বলছিলেন যে মান্না সাহেব বলেছেন যে ছাত্র রাজনীতি বা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, ক্যাম্পাসের রাজনীতি, জাতীয় রাজনীতি। তো এটি জাতীয় রাজনীতিকে এফেক্ট করবে না, এটি তার ধারণা।
এবং তিনি প্রকারান্তরে ইঙ্গিত করলেন যে ডাকসু নির্বাচন অত বেশি নিরপেক্ষ হয়নি, আগামী নির্বাচনগুলো আরও নিরপেক্ষ হবে এই প্রত্যাশা তিনি করেছেন। আচ্ছা, জামাত ইসলাম সম্পর্কে তাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল যে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন থেকে জামাত ইসলামের ব্যাপারে বিষোদ্গার করছে, তাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়টিকে হাইলাইট করছে, সামনে নিয়ে আসছে। এই বিষয়ে তিনি কি ভাবছেন? তো এই বিষয়টিতে সুস্পষ্ট উত্তর তিনি দেননি তারেক রহমান। আর তাকে আরেকটি প্রশ্ন করা হয়েছিল যে জামায়াত ইসলাম অন্যান্য দলের সঙ্গে, সমমনা দলগুলোর সঙ্গে একটি জোট গঠন করছে, নির্বাচনী জোট, এইটিকে তিনি চ্যালেঞ্জিং মনে করছেন কিনা বিএনপির জন্য, তার দলের জন্য। তো এই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন এবং তিনি বললেন যে না, তিনি সেটাকে চ্যালেঞ্জিং মনে করছেন না, কারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আর তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভবিষ্যতেও, অতীতেও বিএনপি করেছে, প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচিত হয়েছিলেন, তারা সরকার গঠন করেছিলেন। সো এবারও বিষয়টিকে তারা সেভাবে দেখছেন, এটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না তিনি। আচ্ছা, আর আরেকটি কথা এখানে বলে রাখা ভালো, এই দুই সাংবাদিক কাদির কল্লোল এবং মীর সাব্বির, তারা কিন্তু তারেক রহমানের দেয়া কোনো উত্তর কিংবা যুক্তি, এর পেছনে কোনো কাউন্টার অ্যাটাক তাকে করা হয়নি, কাউন্টার প্রশ্ন করা হয়নি। যে উত্তর তারেক রহমান দিয়েছেন সেটি তারা নিয়েছেন, মানে কাউন্টার কোনো যুক্তি দাঁড় করানো হয়নি। সো এই যে জামাত ইসলামের বিষয়টি, যে দীর্ঘদিন থেকে বিএনপি নেতারা তাদের স্বাধীনতার বিরোধিতা করবার ইস্যুটিকে বড় করে দেখছে বিএনপি, এবং নেতারা খুব সামনে নিয়ে আসছে জোরালোভাবে বিষয়টিকে, যদিও এতে বিএনপির স্ববিরোধিতা বা স্ববিরোধী রাজনীতি ফুটে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। কারণ বিএনপি শুধু তাদের সঙ্গে বছর পর বছর রাজনীতিই করেনি, তারা শুধু বিএনপির স্ট্র্যাটেজিক পার্টনারই ছিল না জামাত ইসলাম থেকে মন্ত্রী ছিলেন বিএনপির সরকারে। তো এই বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, এই বিষয়টি দিয়ে তারেক রহমানকে কাউন্টার প্রশ্ন করা যেত বা কাউন্টার আর্গুমেন্ট দাঁড় করানো যেত, বাট সাংবাদিকরা ওই রাস্তায় যাননি, তারা খুবই ফ্রেন্ডলি থেকেছেন এই সাক্ষাৎকারে, বলতেই হচ্ছে বিষয়টি। আচ্ছা, নমিনেশনের কথা বলা হয়েছিল, এটি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নে আমি পরে আসি। আচ্ছা, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। জুলাই অভ্যুত্থানে তারেক রহমান নিজেকে মাস্টারমাইন্ড মনে করেন কিনা, এই প্রশ্নটিও তাকে করা হয়েছিল। কারণ বিএনপি নেতারা ঢাকায় কিন্তু মাঠ গরম করেছেন, অনেক নেতা তারা সরাসরি দাবি করেছেন তারেক রহমান এই পুরো জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। তো এই প্রশ্নটি তাকেও করা হয়েছিল, তিনি সেটি মানতে রাজি হননি। আই থ্যাংক হিম, তিনি বাস্তবতা অস্বীকার করেননি, তিনি নিজেকে মাস্টারমাইন্ড বলতে রাজি হননি। তিনি বলেছেন জুলাই অভ্যুত্থানের পটভূমি অনেক দীর্ঘ বিস্তৃত, অনেক পেছনে যেতে হবে। জুলাই অভ্যুত্থান কয়েকদিনে হয়নি, এটির গোড়া অনেক পেছনে আছে। অনেক বছর থেকে রাজনীতি, সংগ্রাম, আন্দোলন, বিএনপি সহ অন্যান্য সমমনা দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে তারা আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ করে এসেছেন, জুলুম নির্যাতন সহ্য করে অনেক বছর ধরে। সো জুলাই অভ্যুত্থান খুব রাতারাতি হয়নি, এটি তেমনি যিনি বলেছেন। আবার একই সঙ্গে এই কথাও বলেছেন যে তিনি নিজেকে মাস্টারমাইন্ড মনে করেন না, এবং জনগণ আসলে মাস্টারমাইন্ড। এই জুলাই অভ্যুত্থানের জন্য ক্রেডিট দিয়েছেন তিনি সর্বস্তরের জনগণকে। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে এই আন্দোলনে যদিও তিনি লন্ডনে থাকেন, তিনি লক্ষ্য করেছেন বা তার পর্যবেক্ষণ, এই আন্দোলনে গৃহিণী থেকে শুরু করে মাদ্রাসার ছাত্রছাত্রীরা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, ছাত্র জনতা, সাংবাদিক, সবাই অংশগ্রহণ করেছেন। সবার অংশগ্রহণে এই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। তাই তিনি কাউকে এককভাবে মাস্টারমাইন্ড বলতে রাজি নন। কোনো ব্যক্তি বা দলের একক ক্রেডিট নেওয়া এখানে ঠিক হবে না। তিনি জোরালো ভাষায় বলেছেন যে এই ক্রেডিট দিতে হবে জনগণকে। মাস্টারমাইন্ড ইস্যুতে তিনি এই কথা বলেছেন। আচ্ছা, তারপর খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করছেন কিনা সেই প্রশ্ন তাকে করা হয়েছিল। তো সেই প্রশ্নের উত্তর তিনি ডিরেক্টলি দেননি। তিনি বলেছেন তিনি অসুস্থ শারীরিকভাবে, তার স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করবে, সুস্পষ্ট উত্তর দেননি। আর খালেদা জিয়া কীভাবে ভূমিকা রাখতে পারেন আগামী নির্বাচনে বা রাখছেন কিনা সেই প্রশ্নের উত্তরও তিনি একইভাবে দিয়েছেন। তিনি অসুস্থ, এই অবস্থায় তার মানসিক শারীরিক অবস্থার প্রেক্ষিতে তিনি যতটুকু অবদান রাখার কথা রাখছেন এবং ভবিষ্যতে রাখবেন। আর তার পরিবারের কেউ ভবিষ্যতে রাজনীতিতে আসবে কিনা সেই প্রশ্ন করা হয়েছিল। তো সেই প্রশ্নেরও তিনি ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছেন, যেটি ভবিষ্যতের উপর নির্ভর করবে, সিচুয়েশনের উপর নির্ভর করবে। আগাম কোনো কিছু বলা যায় না বা এখন এর বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এইভাবে তিনি প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আচ্ছা,
আমি এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলছিলাম, যে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমি অ্যাড্রেস করছি, নমিনেশনের বিষয়টি। সুস্পষ্টভাবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বিএনপি যখন সরকার গঠন করেছে বা তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের দলীয় প্রার্থীদের নমিনেশন দেওয়ার বিষয়ে কাজ করেছিল। সুস্পষ্টভাবে তারা প্রশ্ন করেছেন যে কাজ করেছিল পেশি শক্তি, টাকা এবং পারিবারিক প্রভাব, এই বিষয়গুলো অতীতে কাজ করেছিল। এইবার বিএনপি এই বিষয়ে কি ভাবছে, বা তিনি বিএনপির কর্ণধার হিসেবে তিনি কি ভাবছেন, নমিনেশনের বিষয়টি তারা কিভাবে দেবেন, কোন ধরনের প্রার্থীকে তারা মনোনীত করবেন। তো এইখানটায় আমার আপত্তি, এবং আমি বলছিলাম শুরুটাই আমি করেছিলাম যে তারেক রহমান এখানে স্বচ্ছতার পরিচয় দেননি, যেটি মোটেই ঠিক হয়নি এবং সেটি সত্যের অপলাপ। আর তিনি বলেছেন যে বিএনপি অতীতে কখনো পেশি শক্তি, টাকা কিংবা পারিবারিক প্রভাব এইসব বিষয়কে কখনো কাউন্ট করেনি। নমিনেশন দেবার ক্ষেত্রে, মনোনয়ন দেবার ক্ষেত্রে কোনো প্রার্থীকে বিএনপির ক্রাইটেরিয়াতে এগুলো ছিল না, তাই ভবিষ্যতে থাকবে না। তো ভবিষ্যতে থাকবে না এই অঙ্গীকারকে আমি রেসপেক্ট করি, অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তিনি যে বললেন 3 বার তারা ক্ষমতায় ছিলেন, তিনি যে বললেন যে অতীতে তারা এইসবকে কাউন্ট করেননি, এইসব ক্রাইটেরিয়া হিসেবে কাজ করেনি, কোথায় কাজ করেনি? এটি তো কাজ করেছে। জনসম্পৃক্ত অনেক নেতা যাদের জনসমর্থন ছিল সেই সময়ে, তাদের সরকারগুলোর সময়ে জনসম্পৃক্ত, জনসমর্থন আছে, মানুষ পছন্দ করে, এমনকি সর্বদলের কাছে গ্রহণযোগ্যতা আছে, এমন অনেক নেতাকে আমরা মনোনয়ন পেতে ব্যর্থ হতে দেখেছি। তারা মনোনয়ন পাননি। অভিযোগ আছে মনোনয়ন বিক্রি হয়েছে ঢাকা থেকে কোটি কোটি টাকায়। এই দেশের মানুষ জানে এগুলো একেবারে নিরেট সত্যি কথা। তাই পুরো বিষয়টি তিনি এড়িয়ে গেলেন। তিনি বললেন যে না, এমন কিছু ঘটেনি, বিএনপির ক্রাইটেরিয়া এগুলো না। আমি আবারও বলছি, হ্যাঁ, ভবিষ্যতে বিএনপির ক্রাইটেরিয়া এগুলো থাকবে না। তিনি যদি বলেন আমরা সেটি বিশ্বাস করতে চাইব, এবং হয়তোবা তিনি সেটি এক্সিকিউট করবার চেষ্টাও করবেন। কিন্তু অতীতে এগুলো ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না, এইসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি। এটি কি সত্যি কথা? প্রিয় দর্শক, কমেন্টে জানাবেন। আমি তো মনে করি না, মোটেই সত্যি কথা না। আই হ্যাভ নাথিং অ্যাগেন্স্ট বিএনপি এন্ড তারেক রহমান ইন পার্সন। তারেক রহমান সম্পর্কে কিংবা বিএনপি সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিরোধিতা নেই, কিন্তু আমি তো এই দেশেরই নাগরিক, আমিও তো জানি নমিনেশন স্বচ্ছভাবে হয়েছিল, স্বচ্ছতা মেনটেন করা হয়েছিল অতীতে। যদি হতো তাহলে বিএনপি যে সাজা ভোগ করলো দল হিসেবে, গত 17 বছর 15-16 বছর বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, আসতে দেয়া হয়নি। শুধু ক্ষমতায় আসে না, নির্যাতিত হওয়া, বাসায় থাকতে না পারা, পালিয়ে থাকা, এলাকায় থাকতে না পারা, এই যে অত্যাচার, এটি কি এমনি এমনি ঘটে গেছে? তাদের কোনো দোষ ছিল না, বিএনপি কোনো অন্যায় করেনি, দল হিসেবে মানুষের উপর তারা কম বেশি জুলুম করেনি, দুর্নীতি হয়নি তাদের সময়, নমিনেশন বাণিজ্য হয়নি, সব হয়েছে। আওয়ামী লীগ যেই যে অপরাধগুলো করেছে, যেই যে অপরাধগুলোর জন্য আওয়ামী লীগের আমরা এখন বিচার চাইছি, শুধু গুণ খুম বাদ দিয়ে, গুণ খুম আয়নাঘর এগুলো বাদ দিলে বাকি সবগুলো অপরাধ বিএনপি করেনি, বিএনপির এমপিরা, মন্ত্রীরা, নেতারা করেনি, করেছে। হ্যাঁ, তাদের সময় অপরাধগুলো রেশিও ছিল রিটেইল, খুচরা অপরাধ করেছে তারা। এই সমস্ত অপরাধ আওয়ামী লীগের লোকেরা করেছে পাইকারি হারে। তাই খুচরা অপরাধ হয়তো আমরা ছোটভাবে দেখেছি, আমরা তাদেরকে দেশ ছাড়া করিনি, উৎখাত করিনি বিএনপিকে। তারা এমনি বাদ পড়ে গেছে অটোমেটিকলি ক্ষমতা থেকে, নির্বাচন থেকে। আর আওয়ামী লীগ সে অপরাধগুলো করেছে পাইকারি। পাইকারি অপরাধীদের আমরা মাফ করিনি, পাইকারি খুনিদের আমরা মাফ করিনি, পাইকারি চাঁদাবাজদের আমরা মাফ করিনি, করতে পারিনি, কারণ আমাদের সহ্য হয়নি। পাইকারি বিষয়টি আমাদের সহ্য হয়নি, খুচরাটি আমরা সহ্য করে নিয়েছিলাম। তাই সত্যি হলো এই যে বিএনপির অনেক ভুল ছিল অতীতে, নমিনেশন বাণিজ্য ছিল, দুর্নীতি ছিল, দুর্নীতির চ্যাম্পিয়নের কথাটিও তোলা হয়েছিল। তখন তিনি কাউন্টার করবার চেষ্টা করছিলেন যে 96 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আর 2001-এ বিএনপি সরকার গঠন করবার 3 বা 4 মাস পর টিআইবি একটি রিপোর্ট দিল যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তো এই দায় তো বিএনপির হতে পারে না। তিনি বলেছেন যে এটি আওয়ামী লীগ সরকারের অতীত কর্মকাণ্ডে লেট অ্যাকশন। আমি মানছি তার কথা। একবারই কি শুধু তাদের বিরুদ্ধে দুর্নীতি চ্যাম্পিয়নের অভিযোগ উঠেছিল? আর ওঠেনি, অনেকবার উঠেছিল। সেগুলো বিষয়ে তিনি কিভাবে খণ্ডাবেন? তো এইটি না বলে এই পরিবর্তিত বাংলাদেশে, পরিবর্তিত রাজনীতিতে
তিনি যেহেতু শুদ্ধ মানুষ হয়ে উঠবার চেষ্টা করছেন, অনেকদিন থেকেই শুনছি, আমি অনেক সময় তাকে অ্যাপ্রিসিয়েট করেছি, এক্সক্লুসিভ ভিডিও কন্টেন্ট আমি বানিয়ে ছেড়েছি আমার চ্যানেলে, অ্যাপ্রিসিয়েট করেছি তার অনেক কথাবার্তাকে, অনেক সিদ্ধান্তকে। তাই তার দরকার ছিল সেগুলো স্বীকার করা, যে বিএনপি থেকে আমাদের থেকে অনেক ভুল হয়েছে, মানছি সব কথা, দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, চাঁদাবাজি হয়েছে, আর হবে না। আমি এখন পরিবর্তিত মানুষ, বিএনপি এখন পরিবর্তিত দল, বাংলাদেশ একটি পরিবর্তিত দেশ, আর এই পরিবর্তিত পরিস্থিতিতে সব কিছু হবে নতুনভাবে, স্বচ্ছভাবে। অতীতের পঙ্কিলতা কোনো কিছু আসবে না, আসতে পারবে না, আমরা আসতে দিব না। এইটি দরকার ছিল মনা। আর একটু সাহসিকতার পরিচয় দিতে হতো এই সাক্ষাৎকারে। তো কিছু কিছু জায়গায় তিনি যে বাস্তবতা এড়িয়ে গেলেন, সত্য স্বীকার করতে চাইলেন না, এই বিষয়টি আমি ব্যক্তিগতভাবে ভালো চোখে দেখিনি এবং আমি একটু অবাক হয়েছি। আর একটু বোল্ডনেস তার কাছ থেকে আশা করেছিলাম। তো যাই হোক, এটি ছিল তার, আমি ধারণা করছি বিবিসি হয়তো তার আরেকটি সাক্ষাৎকার নিচ্ছে বা অলরেডি নেওয়া হয়ে গেছে। তো এটি ছিল প্রথম পর্ব তার সঙ্গে, 20 বছর পরে প্রায় একটি প্রভাবশালী গণমাধ্যম বিবিসি বাংলা, এখানে তিনি সাক্ষাৎকার দিলেন প্রথম পর্ব। তো দ্বিতীয় পর্বের সাক্ষাৎকারের জন্য আমরা অপেক্ষা করছি এবং দেখতে চাইছি সেখানে তিনি কি বলছেন বা আমরা কি জানতে পারবো তার কাছ থেকে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবারও কথা হবে।